আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, বিপিএল এর এবারের আসরের ফাইনাল ম্যাচের একাদশ যখনই প্রকাশিত হয়েছে তখনই আপনাদের অনেকগুলো কমেন্ট আমরা দেখেছি এবং সেই জায়গায় একটা কমেন্ট খুবই কমন ছিল, সেটা হচ্ছে কেন জিমি নিশামকে ফরচুন বরিশাল তাদের একাদশে রাখলো না। এই বিষয়টা নিয়ে কথা বলবো এবং ব্যাখ্যা করার চেষ্টা করব যে এই যে একাদশে না রাখার সিদ্ধান্তটা আসলে সঠিক নাকি ভুল কি হয়েছে। এখন ফরচুন বরিশাল তাদের একাদশে যে চারজন ফরেনারকে রাখার কাজটা করেছে তারা হচ্ছেন দাউদ মালান, কাইল মায়ার্স, মোহাম্মদ নবী এবং মোহাম্মদ আলী। এই জায়গায় কেন জিমি নিশামকে ইনকর্পোরেট করা গেল না সেটাই হচ্ছে ব্যাখ্যার বিষয়। এখন দেখেন, আপনি দাউদ মালানকে একাদশে রাখবেন, এটা এক্সপেক্টেড। কেন এক্সপেক্টেড? যে প্লেয়ার 8টা ম্যাচ খেলে 315 রান করেছে এবং 80-র মতো অ্যাভারেজে রান করেছে, 160-এর কাছাকাছি স্ট্রাইক রেটে রান করেছে। অর্থাৎ এর দুটো দিক রয়েছে। প্রথম দিকটা হচ্ছে তিনি এক্সপ্লোসিভ হতে পারেন, তার স্ট্রাইক রেট দেখে আমরা সেটা বুঝতে পারি, এবং তিনি যখন ইনিংসটা খেলেন ইনিংসটাকে তিনি বড় করতে জানেন, তার অ্যাভারেজ দেখে আমরা সেটা বুঝতে পারি। এবং এই প্লেয়ারটা আসলে আপনার দলের ব্যাটিংয়ের একটা ব্যাকবোন হিসেবে কাজ করছে। তাহলে আপনি কি দাউদ মালানকে জেনে শুনে বাদ দিবেন? তিনি যদি ফিট ফর প্লেইং থাকেন, খেলার জন্য যদি তিনি ফিট থাকেন, তাহলে কি আপনি দাউদ মালানকে বাদ দিতে পারবেন? বাদ দিতে পারবেন, এবং এই কারণেই দাউদ মালান একাদশে রয়েছেন। তারপরে আর একটা নাম নিতে চাই, সেটা হচ্ছে মোহাম্মদ আলী। যে প্লেয়ারটা একই অপোনেন্টের এগেনস্টে একই মাঠে একই পিচে একদিন আগেই বা এক ম্যাচ আগেই 5-5টা উইকেট নিয়েছেন, তাকে আপনি বাদ দিবেন? তিনি তো আপনার বল হাতে কাজটা করেই দিচ্ছেন এবং তিনি কাজটা করে দিয়েছেনও, ফর্মে রয়েছেন। তাহলে আপনি যদি তাকে বাদ দেন জিমি নিশামকে ইনকর্পোরেট করার জন্য, তাহলে তো আপনার বোলিংয়ের কম্বিনেশন নষ্ট হয়ে গেল। এই কাজটাও তো আপনি করতে পারবেন না। তাহলে আমরা বুঝলাম যে মোহাম্মদ আলীকেও আমাদেরকে ইনকর্পোরেট করতে হয়েছে। তারপরে যে ব্যাপারটা রয়েছে কাইল মায়ার্স এবং মোহাম্মদ নবী, আপনি যদি এই চট্টগ্রাম দলটার একাদশের ব্যাটিং লাইন আপটার দিকে তাকান, প্রথম 6 ব্যাটসম্যানের মধ্যে 3জন বাঁহাতি রয়েছেন। আমাদের কনভেনশনাল থট কি বলে? তাহলে তাদের এগেনস্টে একজন ডানহাতি অফ ব্রেক বোলার, তিনি কি করবেন? তাদেরকে একটা টাফ টাইম উপহার দিবেন। এটাই তো আমাদের স্বাভাবিক চিন্তাভাবনার জায়গা। এবং এই কাজটাই কিন্তু ফরচুন বরিশালের টিম ম্যানেজমেন্ট করেছেন। এখন কোনো দলের টিম ম্যানেজমেন্ট আসলে জ্যোতিষী হন না, তারা গুণে ওই যে গণকের মতো তিনি মানে বলে দিতে পারেন না যে এই প্লেয়ার আজকে ভালো করবে, এই প্লেয়ার আজকে খারাপ করবে। তারা একাদশটা চুজই করেন এইভাবে যে কোন প্লেয়ারের পটেনশিয়াল রয়েছে, কোন পিচে ভালো খেলা, কার ট্র্যাক রেকর্ডটা কেমন, ওই পিচে কার প্লেইং এক্সপিরিয়েন্স কতটুকু রয়েছে এবং কে কত ভালো ফর্মে রয়েছে, তার স্ট্যাটিস্টিক্স ওই জায়গাটাতে আসলে কেমন, এগুলোর বাছ বিচার করেই একটা একাদশ সাজানো হয়, ফরমেশনটা ওভাবেই সাজানো হয়, কম্বিনেশনটা ওভাবেই সেট করা হয়। আমরা পাওয়ার জেনারেশন, পাওয়ার চুমুকে অ্যাকশন। এখন যেহেতু আপনার অপোনেন্ট টিমে টপ 6 ব্যাটারের মধ্যে 3জন লেফট হ্যান্ডেড রয়েছেন, আপনি মোহাম্মদ নবীকে তাই বাদ দিতে পারবেন না তার ওই অফ ব্রেক ডানহাতি বোলিংয়ের জন্য, এবং তিনি আপনাকে ব্যাট হাতে একটা হ্যান্ডি কন্ট্রিবিউশনও করতে পারেন। ওই হ্যান্ডি কন্ট্রিবিউশনের সাথে সাথে ডান হাতের ওই বোলিংয়ের যে এক্সট্রা অপরচুনিটি, এটাই আপনাকে মোহাম্মদ নবীকেও ইনকর্পোরেট করতে বাধ্য করছে। আর একটা জায়গা তাহলে থেকে গেল কাইল মায়ার্সের জায়গাটা। কাইল মায়ার্স আপনাকে একটা পেস বোলিংয়ের যে ওভার, সেই 4 ওভার তিনি আপনাকে দিতে পারবেন এবং তিনি ব্যাট হাতে এক্সপ্লোসিভও হতে পারবেন। আবার জিমি নিশাম তিনিও আপনাকে ব্যাট হাতে এক্সপ্লোসিভ হতে পারবেন, আপনাকে বোলিংটাও করে দিতে পারবেন, পেস বোলিংটাই করে দিবেন। এখন আপনার সামনে অপশন হচ্ছে আপনি কাইল মায়ার্সকে নেবেন নাকি আপনি জিমি নিশামকে নেবেন। আপনি যদি কাইল মায়ার্সকে নেন তাহলে আপনার সুবিধা কি কি? আপনার কাইল মায়ার্স আপনার জন্য পাওয়ার প্লেতে আপনাকে বল করে দিবে, 2-1 উইকেট নিয়ে দেওয়ার ক্যাপাবিলিটি তার রয়েছে। এখন নিবে কি না সেটা তো ফরচুন বরিশালের টিম ম্যানেজমেন্ট আসলে জানে না। আপনি এক্সপেক্ট করবেন কাইল মায়ার্সকে তিনি নতুন বলটা হাতে পাওয়ার প্লেতে বোলিংয়ে আসবেন, 2-1 উইকেট নিয়ে দিবেন, 2-3 ওভার বোলিং করে দিবেন ওই জায়গাটাতে। এখন তিনি তো প্রত্যেকদিন 2-1 উইকেট নিয়ে দিবেন না, বাট ম্যাচটা শুরু হওয়ার আগে অন্তত টিম ম্যানেজমেন্ট এটা এক্সপেক্ট করেন যে তিনি এটা পারেন, তিনি এটা করতে পারবেন, তাকে আমরা এই কারণেই নিয়েছি। জিমি নিশাম তিনি ব্যাট হাতে বড় রান করতে পারেন, অবশ্যই পারেন, তার ক্যাপাবিলিটি রয়েছে, কিন্তু ওই পাওয়ার প্লের বোলিংয়ের জায়গাটাতে, সুইংয়ে আদায় করে নেওয়ার জায়গাটাতে কাইল মায়ার্স এগিয়ে রয়েছেন। আরও একটা জায়গায় এগিয়ে রয়েছেন কাইল মায়ার্স, সেটা হচ্ছে এই যে জিমি নিশাম, ইনি এবারে বিপিএলে একটা ম্যাচও কিন্তু এখনো পর্যন্ত খেলেননি, এই মাঠটাতে তিনি কিন্তু নামেননি, যেটা কাইল মায়ার্স করে গেছেন। কাইল মায়ার্সের এক্সপিরিয়েন্স রয়েছে এই মাঠেই খেলে যাওয়ার, এবারের বিপিএলে এবারের আসরে এই পিচের সাথে অভ্যস্ত কাইল মায়ার্স। সুতরাং আপনি কেন জিমি নিশামকে এখানে ইনকর্পোরেট করবেন? এবং জিমি নিশামকে আনার কোনো প্ল্যান কিন্তু আসলে ছিল না ফরচুন বরিশালের টিম ম্যানেজমেন্টের। শেষ মুহূর্তে কাইল মায়ার্স আসবেন কিনা এমন একটা দ্বিধাদ্বন্দ্বে ছিলেন ফরচুন বরিশালের টিম ম্যানেজমেন্ট, এই কারণেই তার লাইক টু লাইক সাবস্টিটিউশন হিসেবে ওখানে জিমি নিশামকে আসলে নিউজিল্যান্ড থেকে উড়িয়ে আনা, এ কারণেই কিন্তু উড়িয়ে আনা।
যেহেতু আপনার হাতে রয়েছে কায়েল মায়ার্স, ফিট ফর প্লেইং রয়েছেন, তিনি খেলবেন, এই কারণেই তিনি খেলছেন। অর্থাৎ সামগ্রিক বিষয় যদি আমরা বিশ্লেষণ করে একটা কনক্লুশনে আসার চেষ্টা করি, একটা উপসংহারে আসার চেষ্টা করি, যে বক্তব্যটা দাঁড়াবে সেটা হচ্ছে মানে কোনো দলের টিম ম্যানেজমেন্ট তো আসলে গণক নন, তারা আসলে ওই জাদুবিদ্যাটাও জানেন না। তারা যেটা করেন ওইভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে টিম অ্যানালিস্ট, কোচিং ম্যানেজমেন্টে যারা রয়েছেন তারা ওভাবেই সিদ্ধান্তটা নেন, এবং ওই সিদ্ধান্ত অনুযায়ী যে চারজনকে তারা আসলে সিলেক্ট করেছেন, অন্তত সঠিক সিলেকশনটা করেছেন অ্যাজ অফ তাদের স্ট্যাটিস্টিক্স এবং প্লেইং এক্সপিরিয়েন্স এই মাঠটাতে। রংপুর তারা এই যে অ্যান্দ্রে রাসেল, জেমস ভিন্স কিংবা টিম ডেভিডদেরকে সকালবেলা নিয়ে এসে দুপুরবেলা ম্যাচ খেলিয়ে দিয়ে কীভাবে আসলে হিতে বিপরীত হয়েছে সেটা ফরচুন বরিশাল দেখেছে, এবং এই কারণেই তারা যেভাবে খেলে এসছে, যে কম্বিনেশন মেনটেন করে খেলে এসছে, ওটা আসলে উইনিং কম্বিনেশনটা তারা ব্রেক করে নাই। এটাই ছিল মোদ্দা কথা। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকবার জন্য। আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।